আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। অবিরাম বিমান ও স্থল হামলার মধ্যে উত্তর গাজা থেকে রকেট এসে কিভাবে পশ্চিম জেরুজালেম ও মধ্য ইসরায়েলে আঘাত হানল তার হিসেব মেলাতে পারছে না দখলদার বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে ফিলিস্তিনি যোদ্ধাদের এই সফল হামলাকে বিস্ময়কর বলে বর্ণনা করেছে ইসরায়েলি মিডিয়াগুলো। এদিকে ইসরায়েলের আরও একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে হুথি আনসারুল্লাহ হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। পাশাপাশি আরও একটি ব্যয়বহুল মার্কিন MQ-9 ড্রোন ধ্বংস করেছেন তারা। এর মধ্যে চলছে গাজার যুদ্ধবিরতি আলোচনাও। আল মায়াদিন জানিয়েছে, ইসরায়েলকে বিস্মিত করে উত্তর গাজা থেকে অধিকৃত জেরুজালেম এবং মধ্য ইসরায়েলে রকেট হামলা চালিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কান বলেছে, যুদ্ধের 449তম দিনে এসে এমন স্থান থেকে রকেট ছোড়া হয়েছে যার একেবারে পাশে ইসরায়েলি বাহিনীর বিশাল উপস্থিতি রয়েছে। শনিবার বেইত হানুন থেকে করা এই রকেট হামলার পর পশ্চিম জেরুজালেমের কয়েক ডজন বসতি এবং ইসরায়েলের মধ্যাঞ্চল জুড়ে বিপদ সংকেত বাজানো হয়। কয়েকটি প্রচণ্ড বিস্ফোরণের পর আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য হুড়োহুড়ি করেন হাজার হাজার বসতি স্থাপনকারী। রকেটগুলো প্রতিহত করা হয়েছে বলে ইসরায়েলি বাহিনী দাবি করলেও এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ইসরায়েলের চ্যানেল 12। চ্যানেল 13 বলেছে, গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরু হবার পর থেকে বেইত হানুনে ইসরায়েলি বাহিনী লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে। এরপরেও কিভাবে সেখান থেকে রকেট নিক্ষেপের আয়োজন করা সম্ভব হলো তা বিস্মিত করেছে ইসরায়েলকে। চ্যানেলটি বলেছে, ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের ধারণা, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের কাছে তেল আবিব এবং জেরুজালেমে আঘাত হানার ক্ষমতা সম্পন্ন পর্যাপ্ত রকেট রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর সাদার্ন কমান্ডের সূত্রগুলোর বরাতে ইসরায়েলের ওয়াল্লা নিউজ বলেছে, গাজায় ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর আয়ত্তে পর্যাপ্ত মাঝারি পাল্লার রকেট রয়েছে এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনরুদ্ধারে প্রতিরোধ যোদ্ধারা জোরে সোরে কাজ করছেন। প্যালেস্টাইন ক্রনিকল বলেছে, রকেট হামলার পর ইসরায়েল যেই ধাক্কা খেয়েছে তাতে আবার তাদের সেনাবাহিনীর সাফল্যের দাবি এবং মাঠের বাস্তবতার বড় ফারাক প্রকাশিত হল। সংবাদ মাধ্যমটির ভাষ্য, ফিলিস্তিনি গোষ্ঠীগুলোকে ধ্বংস করার লক্ষ্যে কয়েক মাস ধরে সামরিক অভিযান চালানোর পরেও প্রতিরোধ যোদ্ধারা উত্তর গাজায় আগের মতো শক্তি প্রদর্শন করছেন। তাছাড়া এমন জায়গা থেকে হামলা হয়েছে যেখান থেকে প্রতিরোধ বাহিনীকে নিশ্চিহ্ন করা হয়েছে বলে বারবার দাবি করেছে ইসরায়েল। লাগাতার বর্বরতার মুখে ফিলিস্তিনি প্রতিরোধের দৃঢ়তা তুলে ধরে প্যালেস্টাইন ক্রনিকল বলেছে, ইসরায়েলের তথাকথিত জেনারেলস প্ল্যান যেই ব্যর্থতায় পর্যবেসিত হচ্ছে আরও একবার তা প্রমাণিত হল। এদিকে আরও দুটি অভিযানের কথা জানিয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস। তাদের বিবৃতিতে বলা হয়, শনিবার উত্তর গাজার জাবালিয়া আল বালাদের পূর্বে সুলতান স্টুডিওর পাশে এক জায়নবাদী সেনাকে নির্মূল করেছেন তাদের স্নাইপাররা। যুদ্ধক্ষেত্র থেকে ফিরে তাদের যোদ্ধারা জানিয়েছেন, জাবালিয়া ক্যাম্পের পূর্বে আবু সাফিয়া এলাকায় হালকা অস্ত্র এবং হ্যান্ড গ্রেনেড ব্যবহার করে ইসরায়েলের একটি মিলিটারি পোস্টে হামলা করেন তারা। এ সময় শত্রু সেনাদের সঙ্গে তাদের প্রচণ্ড লড়াই হয়। এতে সেনাদের মধ্যে প্রাণহানির ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে আল কাসাম। ইয়েমেনের হুথি আনসারুল্লাহর নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, শনিবার ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে আঘাত হানার পর ইয়েমেনের আকাশে যুক্তরাষ্ট্রের একটি MQ-9 ড্রোন ধ্বংস করেছেন তারা। আল বাইদা গভর্নরেটের আকাশে শত্রুতাপূর্ণ মিশন পরিচালনার সময় স্থায়ীভাবে তৈরি সারফেস টু এয়ার মিসাইল দিয়ে ড্রোনটি ভূপাতিত করা হয়। এক বিবৃতিতে তিনি জানান, গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা শুরু হবার পর থেকে এই নিয়ে মোট 13টি MQ-9 ড্রোন ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী। ব্রিগেডিয়ার সারি বলেন, ফিলিস্তিনি জনগণের দুর্দশা এবং ইয়েমেনের বিরুদ্ধে ইঙ্গো মার্কিন বাহিনীর আগ্রাসনের মধ্যে এই ব্যয়বহুল ড্রোন ধ্বংস করাকে তারা বড় বিজয় হিসেবে বিবেচনা করছেন। এর আগে ইসরায়েলের নেগেভ মরুভূমির উত্তর অংশে অবস্থিত একটি কৌশলগত সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের বাহিনী। হামলায় অত্যাধুনিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ইয়াহিয়া সারি এই খবর জানিয়ে বলেন, শনিবার ফিলিস্তিন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তারা ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে আঘাত হানেন। হামলাটি তার পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জন করেছে বলেও তিনি জানান। শুক্রবার লাখ লাখ ইয়েমেনি গাজাবাসী ফিলিস্তিনিদের সমর্থনে যে
বিক্ষোভ সমাবেশ করেছেন তারও ভূয়সী প্রশংসা করেন জেনারেল সারি। তিনি বলেন, গাজা উপত্যকার ওপর যতদিন ইসরায়েল অবরোধ আরোপ করে রাখবে এবং গণহত্যা চালিয়ে যাবে, ততদিন ইয়েমেনের এই প্রতিশোধমূলক হামলা দিন দিন জোরদার হবে। ইসরায়েলের রক্তক্ষয়ী হামলার পরেও ফিলিস্তিনি জাতিকে সাহসিকতা ও বীরত্বের সঙ্গে লড়াই করার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি ইয়েমেনি জনগণের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এই যুদ্ধে শেষ পর্যন্ত ইয়েমেনের জনগণই বিজয়ী হবেন। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে জেনারেল সালামি বলেন, ইয়েমেনিরা আজ পর্যন্ত যেমন মর্যাদা ও সম্মানের সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ করেছেন, তেমনি মহান আল্লাহর ইচ্ছায় তাদের প্রতিরোধ অব্যাহত থাকবে এবং শেষ পর্যন্ত তারা বিজয়ী হবেন। তিনি আরও বলেন, প্রতিরোধ ফ্রন্ট দুর্বল হয়ে যায়নি, বরং প্রত্যেকে দেখছেন ইয়েমেনের জনগণ কিভাবে দক্ষতার সঙ্গে ফিলিস্তিনকে রক্ষা করছেন এবং প্রতি শুক্রবার গাজাবাসীর সমর্থনে কিভাবে বিক্ষোভ মিছিল করছেন। গাজায় প্রতিরোধ যোদ্ধাদের হাতে বন্দী ইসরায়েলিদের পরিবারগুলো শনিবার সন্ধ্যায় উত্তর, মধ্য ও দক্ষিণ ইসরায়েল জুড়ে বিক্ষোভ করেছেন। বন্দি বিনিময় নিয়ে আলোচনায় ইসরায়েলি নেতৃত্বের দুর্বলতার তীব্র সমালোচনা করেন তারা। তেল আবিবের বিক্ষোভে বন্দি নিমরোদ কোহেনের বাবা সরাসরি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, নেতানিয়াহু আপনার সঙ্গে প্রতারণা করছেন। দয়া করে যুদ্ধ জিয়ে রেখে আপনি আংশিক চুক্তি মানবেন না। এটি অবশিষ্ট বন্দীদের জন্য মৃত্যুদণ্ডের শামিল হবে। আপনি নেতানিয়াহুকে এই প্রক্রিয়া বিলম্বিত করার সুযোগ দেবেন না। শনিবার চুক্তির অগ্রগতিতে বাধা দেওয়ার জন্য নেতানিয়াহুকে অভিযুক্ত করে বন্দীদের পরিবারগুলোর পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়, নতুন নতুন অজুহাত তৈরি করে নেতানিয়াহু প্রত্যেকবার চুক্তি ব্যর্থ করেছেন। চুক্তি করার ঠিক আগ মুহূর্তে নতুন শর্ত দিয়ে তিনি বন্দীদের ওপর কার্যত মৃত্যুদণ্ড আরোপ করেছেন। তিনি যুদ্ধ শেষ করতে চান না, বন্দীদের দেশে ফিরিয়ে আনার ইচ্ছে তার নেই। নেতানিয়াহু বন্দীদের জীবনের চেয়ে নিজের রাজনৈতিক স্বার্থকে প্রাধান্য দিচ্ছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। গাজা যুদ্ধ বন্ধে একটি স্পষ্ট ও সমন্বিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে শনিবার হামাসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত বৈঠকে হামাসের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির সিনিয়র নেতা খলিল আল হাইয়া। কাতারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতা নিয়ে কয়েক মাস ধরে অচলাবস্থা চলে আসছিল। এই অবস্থায় মধ্যস্থতার সঙ্গে প্রকাশ্যে কাতার প্রধানমন্ত্রীর যুক্ত হওয়ার বিষয়টি চুক্তিকে চূড়ান্ত পর্যায়ে নেওয়ার জোরালো পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। কারণ নভেম্বরে মধ্যস্থতার ভূমিকা থেকে সরে আসার ঘোষণা দিয়েছিল দোহা। সে সময় তারা বলেছিলেন, হামাস ও ইসরায়েল যখন সদিচ্ছা ও আন্তরিকতা দেখাবে তখন আবার আলোচনা শুরু হবে। এরপর চলতি মাসে হামাস ও ইসরায়েলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনার আয়োজন করে দোহা। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বৈঠকে গাজায় যুদ্ধবিরতি আলোচনার সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। যুদ্ধের সমাপ্তি টানতে একটি স্পষ্ট ও সমন্বিত চুক্তি নিশ্চিত করতে এই প্রক্রিয়াকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই উপায় নিয়ে আলোচনা হয়। নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর কাতারের প্রধানমন্ত্রী বলেছিলেন, যুদ্ধবিরতি আলোচনায় গতি ফিরেছে। দোহা ফোরামের রাজনৈতিক সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের পর আমরা অনুভব করেছি গতি ফিরে এসেছে। ভবিষ্যৎ ট্রাম্প প্রশাসন একটি চুক্তিতে উপনীত হতে ব্যাপক উৎসাহ দিচ্ছে। তারা চাচ্ছেন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগেই যাতে চুক্তি হয়ে যায়। পশ্চিম এশিয়া অঞ্চলকে বহিঃশক্তির হস্তক্ষেপের ধ্বংসাত্মক দৃশ্যপটে পরিণত করার তীব্র বিরোধিতা করেছে ইরান ও চীন। দেশ দুটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, পশ্চিমা শক্তিগুলোকে পশ্চিম এশিয়ায় তাদের ভূ রাজনৈতিক লক্ষ্য অর্জন করতে দেওয়া যাবে না। চীন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি শনিবার বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের বৈঠক থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। বৈঠকে আরাকচি ও ওয়াং ই পশ্চিম এশিয়ার সর্বশেষ নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং বলেন, এই অঞ্চল নিয়ে যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করার একমাত্র অধিকার এই অঞ্চলের দেশগুলোর। তারা সিরিয়ার জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করার ওপর গুরুত্ব আরোপ করেন। চীন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, সিরিয়ার ক্ষমতা এমন একটি সরকারের কাছে হস্তান্তর করতে হবে যেটি সেই দেশের সকল জাতিগোষ্ঠীর চাহিদা পূরণ করবে। তারা সন্ত্রাস বিরোধী যুদ্ধে দ্বিপক্ষীয় সহযোগিতা
সহযোগিতা শক্তিশালী করার আহ্বান জানান। ওয়াং ই ও আরাকচি ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাব্য উপায় নিয়ে মতবিনিময় করেন। তারা বলেন, ক্রমবিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিক্স এবং সাংহাই সহযোগিতা সংস্থার গঠন কাঠামোর আওতায় ইরান ও চীনের মধ্যে সকল ক্ষেত্রে সহযোগিতা শক্তিশালী করতে হবে। অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাস্থ্য ব্যবস্থার উপর ইসরায়েলের বর্বর আগ্রাসনের পরিণতি সম্পর্কে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শনিবার তাদের এক্স পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, গাজার স্বাস্থ্য ব্যবস্থার উপর ইসরায়েলের এই যুদ্ধ প্রকৃতপক্ষে ফিলিস্তিনের লাখ লাখ মানুষের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করার শামিল। গাজার স্বাস্থ্য খাতের বিরুদ্ধে ইসরায়েলের এই বর্বরতার অবশ্যই অবসান ঘটিয়ে এই খাতকে রক্ষা করতে হবে। ইসরায়েল বৃহস্পতিবার গাজার কামাল আদওয়ান হাসপাতালের ওপর যেই হামলা চালিয়েছে তা উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ইসরায়েলি হামলার মধ্য দিয়ে কার্যত উত্তর গাজার স্বাস্থ্যসেবা প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। প্রাথমিক তথ্য অনুসারে হাসপাতালের গুরুত্বপূর্ণ কয়েকটি বিভাগ মারাত্মকভাবে পুড়ে গেছে এবং সেগুলোকে ধ্বংস করা হয়েছে। সংস্থাটি বলেছে, ইসরায়েল গাজার ওপর আগ্রাসন শুরু করার পর থেকে আমরা সেখানে স্বাস্থ্য ব্যবস্থা টিকিয়ে রাখার চেষ্টা করছি এবং যাতে গাজার স্বাস্থ্য খাত ন্যূনতম পর্যায়েও কার্যকর থাকে তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। কিন্তু ইসরায়েল শুরু থেকেই হাসপাতালগুলোতে কিংবা তার কাছাকাছি এলাকায় আগ্রাসন চালিয়ে আসছে। গাজার হাসপাতালগুলোকে ফিলিস্তিনি যোদ্ধারা কমান্ড সেন্টার বা আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে এমন দাবি তোলার মধ্য দিয়ে দখলদার সেনারা মূলত পদ্ধতিগতভাবে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা উল্লেখ করেছে। আল জাজিরা জানিয়েছে, শনিবার গাজা জুড়ে অন্তত ৩৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তাদের অধিকাংশ নিহত হন উত্তর গাজায়। উত্তরের কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক, রোগী ও মেডিকেল স্টাফ সহ মোট ২৪০ জনকে ধরে নিয়ে গেছে হানাদার বাহিনী। এদিকে উত্তর গাজা থেকে পশ্চিম জেরুজালেম এবং মধ্য ইসরায়েলে ২ দফা রকেট হামলার পর বেইত হানুন থেকে লোকজনকে সরে যেতে বলেছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এই পর্যন্ত অন্তত ৪৫,৪৮৪ ফিলিস্তিনি নিহত হন, যাদের ৭০% শিশু ও নারী। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। তাদের ধারণা, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির নিচে এখনও ১০,০০০-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।